ওকে, আচ্ছা আজকের এজেন্ডা শুরু করি। সময় হয়ে গেছে, ক্লাস শুরু করতে করতে 15 মিনিট চলে যায়। ওকে, আমরা এবার পোস্ট মিড জিনিসপত্র নিয়ে কথাবার্তা শুরু করি, যেহেতু ক্লাস এক্সটেন্ড করছে আমরা সিলেবাস আগাই। আপনাদের কারো কোয়েশ্চেন আছে? অটোমেটিক লাস্ট ক্লাস অটোমেটিক ডিফারেন্সিয়েশন পর্যন্ত কোনো প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমরা পরের টপিকে আগাই। এইটা মিডে ইনক্লুডেড না, ঠিক আছে, এটা পোস্ট মিড সিলেবাস। আচ্ছা, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী জিনিস? আচ্ছা, এই পর্যন্ত আমরা কি কি শিখছি? এই পর্যন্ত হলো আমরা বিভিন্ন ফাংশনের অপটিমা কেমনে বাইর করে আর কেমনে ক্যারেক্টারাইজ করে সেটা শিখছি। আপনার সিঙ্গেল ভ্যারিয়েবল অপটিমালিটি কন্ডিশন, মাল্টি ভ্যারিয়েবল অপটিমালিটি কন্ডিশন এগুলো দেখলাম। দেখার পরে আপনার ডেরিভেটিভ কেমনে ক্যালকুলেট করে সেইটার কিছু প্রসিজার দেখলাম। সিম্বলিক ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, অটোমেটিক ডিফারেন্সিয়েশন, আর কি দেখছি? এই তো মোটামুটি। আচ্ছা, তো ধরেন অটোমেটিক ডিফারেন্সিয়েশন পড়ানোর আগে বা গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন পড়ানোর আগে এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা যে অপটিমালিটি কন্ডিশনগুলো পড়ছি রিয়েল লাইফে এগুলো ব্যবহার করে ফাংশনের মিনিমা বের করা হয় না। এটার কারণ হলো যে আমাদের অপটিমালিটি কন্ডিশনগুলো বেসিক্যালি কি, আপনার একটা ফার্স্ট ডেরিভেটিভের একটা ইকুয়েশন আসবে, মাল্টিভ্যারিয়েবল ফাংশন হলে একাধিক ইকুয়েশন আসবে, এগুলো জিরো সেট করবেন, জিরো সেট করে সলভ করবেন। তো সলভ করার পরে তারপরে ওইটাকে ক্যারেক্টারাইজ করবেন। তো ইন জেনারেল ফর কমপ্লিকেটেড ফাংশনস, কমপ্লিকেটেড না, ইভেন অনেক সিম্পল ফাংশনের জন্যই এই আপনার এই যে ইকুয়েশনটা যেটা আসে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটার এক্স্যাক্ট সলিউশন বাইর করা যায় না। ওকে, এক্সাম্পল ধরেন, খুবই সিম্পল একটা এক্সাম্পল দিতে পারি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এইটার ধরেন এটার কোনো জেনারেল সলিউশন নেই। যেমন আপনাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল সলিউশন আছে, এরকম জেনারেল সলিউশন টু দি পাওয়ার 4th ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত জেনারেল সলিউশন আছে, এর উপরে জেনারেল সলিউশন নেই। তো আপনার এইগুলা সলভ করতে হইলে ধরেন এরকম কমপ্লিকেটেড ইকুয়েশন হইলে এইগুলো সলভ করতে কিছু নিউমেরিক্যাল টেকনিক আছে, কিন্তু এই নিউমেরিক্যাল টেকনিকগুলো বেশ আনস্টেবল। এনিওয়ে, তো এই ইকুয়েশন ইন রিয়েল লাইফ অনেক কমপ্লিকেটেড হয় এবং এগুলো এক্স্যাক্টলি সলভ করা যায় না, তো মানুষজন এমনি বাইর করে না। আরও ক্যাচাল আছে। ক্যাচাল হইলো আমি তো ধরেন ইকুয়েশন একটা লিখলাম, এখন হয়তো আপনি এই ইকুয়েশনটাই লিখতে পারবেন না যদি আপনার ভ্যারিয়েবল সংখ্যা অনেক বেশি হয়। ধরেন 100 কোটি ভ্যারিয়েবল আছে, আপনি 100 কোটি ইকুয়েশন লিখে ওইটারে কম্পিউটারে ফিট করবেনই বা কেমনে, তারপরে ওটা সলভ করবেনই বা কেমনে, তো এটা করা সম্ভব না। আচ্ছা, তো ইন রিয়েল লাইফ মানুষ যেটা করে একটা ইটারেটিভ প্রসেস ব্যবহার করে, সবচেয়ে পপুলার যে ইটারেটিভ প্রসেস সেটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্টের আইডিয়াটা খুবই সিম্পল। আইডিয়াটা হলো এরকম যে আপনার একটা ফাংশন আছে, আপনার কোনো একটা ইনিশিয়াল পয়েন্ট আছে, সাপোজ দিস ইজ ইউর ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ আপনি কোনো একটা পয়েন্ট থেকে শুরু করবেন। আপনার উদ্দেশ্য হইল এটা আপনার এক্স অ্যাক্সিস, আচ্ছা, আমার উদ্দেশ্য হইল এই পয়েন্টটা খুঁজে বের করা, এক্স স্টার, এই পয়েন্টটা খুঁজে বের করা। আমি ইনিশিয়াল কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্ট জানি, সেই পয়েন্টে ফাংশনের ভ্যালু জানি, কথার কথা। তো এই পয়েন্টটা খোঁজার জন্য আইডিয়াটা এরকম যে আই উইল গো ডাউন দ্য হিল, আমি কারেন্টলি যেই পয়েন্টে আছি সেই পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব বা ডেরিভেটিভ ক্যালকুলেট করব, তারপর ডেরিভেটিভ যেই দিকে যাইতে বলে তার অপোজিট দিকে যাব। ওকে, যদি ডেরিভেটিভ পজিটিভ হয় তাইলে নেগেটিভ দিকে যাব, আর যদি ডেরিভেটিভ নেগেটিভ হয় তাহলে পজিটিভ দিকে যাব। ঠিক আছে, যেমন এই জায়গায় ডেরিভেটিভ বা স্লোপ পজিটিভ না নেগেটিভ বলতে পারবেন? এই জায়গায় নেগেটিভ। ওকে, মানে 90 ডিগ্রি বেশি হইলে নেগেটিভ হয়, তো এই জায়গায় স্লোপ নেগেটিভ। এটার মানে কি? এটার মানে হইলো নেগেটিভ ডাইরেকশনে গেলে ফাংশনের ভ্যালু বাড়বে, তাইলে আমি পজিটিভ ডাইরেকশনে যাবো, ফাংশনের ভ্যালু তাহলে কমবে। অথবা আমি যদি এই জায়গায় শুরু করতাম তাইলে এই জায়গায় স্লোপের ভ্যালু পজিটিভ, এটার মানে হলো আমি যদি সামনে আগাই পজিটিভ ডাইরেকশনে যাই তাহলে ফাংশনের ভ্যালু বাড়বে, তাহলে আমি পিছনে যাব। ওকে, তো আমি তাহলে এই স্লোপ অনুযায়ী কিছু দূর পিছনে যাব, কিছু দূর পিছনে যে আবার নতুন একটা পয়েন্টে আসব, এই পয়েন্টে আবার স্লোপ ক্যালকুলেট করব। এভাবে আমি
একটা একটা করে নতুন পয়েন্টে আসবো, স্লোপ ক্যালকুলেট করবো, আবার নতুন পয়েন্টে আসবো, স্লোপ ক্যালকুলেট করবো, আবার নতুন পয়েন্টে আসবো, স্লোপ ক্যালকুলেট করবো। এইভাবে স্লোপ যেই দিকে নামে সেই দিকে যাইতে থাকবো, যাইতে থাকবো, যাইতে থাকবো। অ্যাট সাম পয়েন্ট আমার স্লোপটা ফ্ল্যাট হয়ে যাবে, ওকে, অথবা গ্রেডিয়েন্টটা ফ্ল্যাট হয়ে যাবে। তার মানে কি? তার মানে হলো আমি একটা স্টেশনারি পয়েন্টে এসে পৌঁছে গেছি। যদি আমি স্লোপের নেগেটিভ ডাইরেকশনে যাইতে থাকি তাইলে সেই স্টেশনারি পয়েন্টে একটা লোকাল মিনিমাম হবে, ওকে। এইটাই আইডিয়া, খুবই সিম্পল। তো এই যে জিনিসটা আপনাদের বললাম সেইটা হইল, এটা হইল গ্রেডিয়েন্ট ডিসেন্টের সবচেয়ে সিম্পল ভার্সন। এটাকে ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলে। ভ্যানিলা হলো ভ্যানিলা আইসক্রিমের যেমন কোনো ফ্লেভার নাই আর কি, একদম নর্মাল আইসক্রিম, সেরকম ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্টের সবচেয়ে সিম্পল ফর্মুলেশন। যেহেতু ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট নাম বুঝতে পারতেছেন, গ্রেডিয়েন্ট ডিসেন্টের আরও ইমপ্রুভমেন্ট আছে, আরও ইমপ্রুভ ফর্মুলেশন আছে। তো সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য, আচ্ছা আমি একেবারে মাল্টি ভ্যারিয়েবলের জন্যই লিখি। ধরেন আপনার একটা ইনিশিয়াল পয়েন্ট আছে x0, ওকে, আর একটা ফাংশন আছে। এই ফাংশনের আপনি একটা মিনিমাম বাইর করতে চান, আর আপনার ইনিশিয়াল একটা পয়েন্ট আছে x0। আচ্ছা, তো আপনি যে কাজটা করবেন সেইটা হইল x0 পয়েন্টে ফাংশনের গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন। হ্যাঁ হ্যাঁ, মানে গ্রেডিয়েন্ট ভেক্টর যেটা, পুরা ভেক্টরটা ক্যালকুলেট করবেন। আমি এটারে নাম দিলাম g0 ভেক্টর del f evaluated at x0। আচ্ছা, এই নোটেশনটার মানে হলো গ্রেডিয়েন্টের ফর্মুলার মধ্যে x0 কোঅর্ডিনেটটা বসাবেন, তাইলে x0 পয়েন্টে গ্রেডিয়েন্টটা বাইর হবে। আচ্ছা, তারপরে যেটা করবেন, একটা নতুন পয়েন্টে যাবেন। নতুন পয়েন্টে যাওয়ার ফর্মুলা হইলো এইটা, x1 সমান সমান, আচ্ছা আমি এমনি না লিখি, যেটা ইউজুয়াল নোটেশন সেটা ব্যবহার করি। মানুষজন সাধারণত এমনি লিখে, এটা সুপারস্ক্রিপ্ট হিসাবে লিখে x0 g0 x1। আচ্ছা, সুপারস্ক্রিপ্ট 0 মানে এইটা আমার 0 নাম্বার স্টেপে কোঅর্ডিনেট ভেক্টর। তারপরে আমি যত ইটারেশন চালাবো তত কোঅর্ডিনেট ভেক্টর আপডেট হতে থাকবে। আচ্ছা, আপডেটেড কোঅর্ডিনেট ভেক্টরটা হবে x0 মাইনাস আলফা টাইমস g0। আচ্ছা, কি করছি? যেটা করছি সেটা হইলো, আচ্ছা এইটা তো সিঙ্গেল ভ্যারিয়েবল আপনাদের ভিজুয়ালাইজ করাইলাম। মাল্টি ভ্যারিয়েবল হলে কী হবে? ধরেন আপনি একটা পাহাড়ের এমন একটা রিজিয়নে আছেন যেখানে পাহাড় আছে, ভ্যালি আছে, এটসেট্রা এটসেট্রা। তো আপনি কোনো একটা জায়গায় আছেন, এই জায়গায় আপনি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন। গ্রেডিয়েন্ট এখন একটা ভেক্টর আসবে, ঠিক আছে? সিঙ্গেল ভ্যারিয়েবলে তো খালি একটাই ডাইরেকশন, ওইখানে পজিটিভ নেগেটিভ আছে। এখন গ্রেডিয়েন্ট একটা ভেক্টর আসবে, তো ওই গ্রেডিয়েন্ট ভেক্টরের উল্টা ডাইরেকশনে যাইতে হবে। ধরেন গ্রেডিয়েন্ট যদি এই দিকে পয়েন্ট করে তাহলে পিছন দিকে যাইতে হবে, কারণ গ্রেডিয়েন্ট সেই দিকে পয়েন্ট করবে যেদিকে গেলে ফাংশনের ভ্যালু বাড়বে, ওকে। তো আপনি গ্রেডিয়েন্টের একদম এক্স্যাক্টলি পিছনের দিকে আসবেন, কিছু দূর আসবেন, কটটুক আসবেন। এই কটটুক আসবেন, এইটার অ্যান্সার হইল এই যে আমাদের এই কোয়ান্টিটিটা আলফা, ওকে। এটা একটা নাম আছে, এটাকে মানুষজন স্টেপ ফ্যাক্টর বলে, আর মেশিন লার্নিং কমিউনিটির মানুষজন এটাকে লার্নিং রেট বলে, ওকে। আর এই জিনিসটাকে বলে স্টেপ সাইজ বা স্টেপ, যেটাই বলেন, ওকে। মানে আমি গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশনে যাব, কতটুকু যাব, সেই কতটুকুটা আর কি এই স্টেপ ফ্যাক্টরটা ডিটারমাইন করে। তো ততটুকু গেলেন, যাওয়ার পরে এখন আপনি একটা নতুন পয়েন্টে এসে পৌঁছাবেন। এই নতুন পয়েন্টটা হলো x1। তারপর কি করবেন? গো ব্যাক টু দিস স্টেপ। এবার এটা লুপের মতো চলতে থাকবে, অর্থাৎ আপনি এবার x1 পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন, g1 হবে হইল del f at x1, আর x2 হবে x1 মাইনাস আলফা g1, ওকে। তো আমি ধরেন x0 পয়েন্টে ছিলাম, x0 পয়েন্ট থেকে আমরা গ্রেডিয়েন্ট যেই দিকে নিচে যায় সেদিকে আগাইলাম। নতুন পয়েন্টে এসে আবার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করলাম, আবার ধরেন আরেকটু আগাইলাম,
আবার নতুন পয়েন্টে এসে আবার গ্রেডিয়েন্ট করে ক্যালকুলেট করলাম, আবার আরেকটু আগাইলাম, এইভাবে আগাইতে আমি ধরেন যদি চালাইতে থাকি, আইডিয়ালি ইনফাইনাইট টাইম ধরে যদি চালাইতে থাকি, তাইলে আলটিমেটলি আমার মিনিমাতে এসে পৌঁছে যাব। রাইট। তো যত স্টেশনারি পয়েন্টে যত নিচের দিকে আসতে থাকবে তত আপনার এই গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউডটা কমতে থাকবে। ওকে, মানে বুঝতে পারতেছেন যে আমি যত এই মিনিমার কাছাকাছি আসতেছিলাম স্লোপ তত কমতেছিল, এবং সেটাই হওয়ার কথা, কারণ আমি যখন মিনিমা থেকে অনেক দূরে থাকবো তখন আমার তাড়াতাড়ি স্টেপ নেওয়ার কথা, আর যখন মিনিমার কাছাকাছি চলে আসবো তখন আরও আস্তে আস্তে স্টেপ নেওয়ার কথা, যাতে আমি মিনিমাটা মিস না করে চলে যাই। ওকে, তো এইটাই গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপনার অ্যালগরিদম। ঠিক আছে, alpha times the gradient কেন হচ্ছে স্যার, আর half times the gradient কেন মাইনাস হচ্ছে, মানে এটি কোঅর্ডিনেট নিউ কোঅর্ডিনেট করার জন্য। হ্যাঁ, মানে আপনার প্রশ্ন কি এটা যে গ্রেডিয়েন্ট কেন মাইনাস করতেছি? হ্যাঁ, গ্রেডিয়েন্টটা কেন মাইনাস হচ্ছে আলফার সাথে মাল্টিপ্লাই করে অরিজিনাল পয়েন্ট, মানে আচ্ছা ধরলাম আমি এই জায়গায় আছি, আমার গ্রেডিয়েন্ট এই দিকে পয়েন্ট করতেছে, তাইলে আমার কোন ডাইরেকশনে যাওয়ার কথা? এই দিকে যাওয়ার কথা না, এই দিকে গেলে তো ফাংশনের ভ্যালু বাড়বে। যদি গ্রেডিয়েন্ট এই দিকে পয়েন্ট করে, আমি যদি এই দিকেই যাই, তাহলে তো আমি এমন পয়েন্টে এসে পৌঁছাবো যেখানে ফাংশনের ভ্যালু আগের ভ্যালুর চেয়ে বেশি। আচ্ছা, আমার প্রশ্ন আসলে সেটা ছিল না। আমার প্রশ্ন ছিল যে আমি ধরলাম একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন বা টু ভ্যারিয়েবল ফাংশন, ঠিক আছে, এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, টু ভ্যারিয়েবল ফাংশনে তো গ্রাফ আঁকা সম্ভব না, আমাকে কন্ট্রোল প্লট আঁকা লাগবে। তো ধরলাম আমার কন্ট্রোল প্লটটা হইল এরকম। একটা টু ভ্যারিয়েবল ফাংশনের কন্ট্রোল প্লট আঁকতেছি। তো আমি ধরলাম, এবং এইটা হইল মিনিমাম। ওকে, এবং আপনার এই কন্ট্রোলগুলো ইনক্রিজিং, মানে অর্থাৎ ধরেন এই কন্ট্রোলের উপর এফ এর ফাংশনের ভ্যালু 1, এটার উপর 2, এটার উপর 3, এটার উপর 4, এরকমভাবে আছে কথার কথা। তো আমার ধরলাম আমি যদি এই জায়গায় শুরু করি আমার যাত্রা, এই পয়েন্টে গ্রেডিয়েন্টটা কোন দিকে পয়েন্ট করবে? এই দিকে, বাইরের দিকে, কারণ বাইরের দিকে ভ্যালু বাড়তেছে। ওকে, এই জায়গায় গ্রেডিয়েন্ট ভেক্টরটা হবে এই ডাইরেকশনে, তাহলে আমি যাব কোন দিকে? অপোজিট দিকে যাব। ওকে, হ্যাঁ, তো অপোজিট দিকে একটু গেলাম, এই জায়গায় আসার পরে আবার এই পয়েন্টে আবার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব। তো এই জায়গায় ধরেন গ্রেডিয়েন্ট আবার হয়তো গ্রেডিয়েন্ট এই দিকে হবে, অপোজিট দিকে গেলে হয়তো আমি এই জায়গায় এসে পৌঁছাবো, আবার এই জায়গায় গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবো, এটা হয়তো আবার এই ডাইরেকশনে এসে পৌঁছাবে, তারপর এটা এই দিকে যাব। মানে বুঝতে পারতেছেন যে আস্তে আস্তে আমি মিনিমার দিকে যাইতেছি। ডিরেকশনটা কীভাবে চুজ করতেছি? গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশন। হ্যাঁ, প্রশ্নটা বুঝিনি। হ্যাঁ, ও না, আপনি ডাইরেকশনাল ডেরিভেটিভের কথা বলতেছেন। ডাইরেকশনাল ডেরিভেটিভ ডিরেকশন অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু গ্রেডিয়েন্ট ভেক্টরটা তো ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট। মানে ধরেন আপনার কাছে একটা ফাংশন আছে, এফ, দুইটা ভ্যারিয়েবলের ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে এটা গ্রেডিয়েন্ট কি? ডেল এফ বাই ডেল এক্স আর ডেল এফ বাই ডেল ওয়াই, এই যে ভেক্টরটা, এটাই তো এটা গ্রেডিয়েন্ট ভেক্টর। আপনি যেটা বলতেছেন যে ওইটা হলো ডাইরেকশনাল ডেরিভেটিভ, যে আমার কোনো একটা ডাইরেকশন আছে ইউ ডাইরেকশনের ডেরিভেটিভ কত, সেইটা হলো আমার ইউ এর সাথে আমার গ্রেডিয়েন্ট ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করি, তখন ওইটা একটা সংখ্যা দেয়। কিন্তু গ্রেডিয়েন্ট তো একটা সংখ্যা না, গ্রেডিয়েন্ট হলো একটা ভেক্টর। ওই ভেক্টরটাই বেসিক্যালি আপনাকে বলে দেয় যে কোন দিকে গেলে ফাংশনের ভ্যালু সবচেয়ে বেশি বাড়ে। ওকে, তো এইভাবে আগাইতে থাকবো, আগাইতে এইটা হইলো মিনিমাতে এসে পৌঁছাবে। এখন আমি কতটুক যাব, এই কতটুক যাব এটার জন্য আর কি, তাইলে আমি কারেন্ট পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব কেমনে, মানে আপডেটটা করবো কেমনে? আপডেটটা করার জন্য যেটা লাগবে সেটা হইলো আমার কারেন্ট পয়েন্টের সাথে যেই ডাইরেকশনে যাব
সেই ডাইরেকশনের একটা ভেক্টর লাগবে। ওকে, টাইম সাম ধরেন কনস্ট্যান্ট আলফা, এই ডাইরেকশন ভেক্টরটাই বেসিক্যালি আমাদের মাইনাস ডেল এফ, মানে গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশন। ডিড আই অ্যান্সার ইউর কোয়েশ্চেন? আচ্ছা, ওকে। তো এটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মানে মেবি উই কুড টেল ইট সামথিং লাইক ডাইরেকশনাল ডিসেন্ট, যে আমাদের প্রত্যেক ইটারেশনে ধরলাম আইতম ইটারেশনে আমরা একটা ডাইরেকশন সিলেক্ট করছি যে কোন ডাইরেকশন বরাবর আগাবো, তারপরে আমরা ওই ডাইরেকশন বরাবর আমি আলফা সাইজের একটা স্টেপ নিলাম, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টে এই ডাইরেকশনটা সিলেক্ট করা হয় গ্রেডিয়েন্টের ডাইরেকশনের অপোজিটটা, বাট মানে আরও অ্যালগোরিদম ডিজাইন করতে পারেন যেখানে ডাইরেকশনটা হয়তো গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশন না, অন্য কোনো ডাইরেকশন সিলেক্ট করে, ঠিক আছে। তো এইটা সবচেয়ে সিম্পলেস্ট অ্যালগোরিদম ইন সাম সেন্স। তো ইন গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমাদের ডিআই হইল মাইনাস জিআই। এখন এখানে একটা ছোট টেকনিক্যাল ডিটেইল আছে, সেটা হইলো ইন জেনারেল আমরা ডাইরেকশন ভেক্টরটাকে নর্মালাইজ নেই, কিন্তু গ্রেডিয়েন্ট ভেক্টর তো ইন জেনারেল নর্মালাইজড হবে না, তো মানুষজন এই নর্মালাইজেশন কনস্ট্যান্ট নিয়ে চিন্তা করে না। ওকে, এটা এমনি ফালাই দেয় আর কি। তো এইটাই, দিস ইজ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এবং এটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেট রুল। আচ্ছা, এখন আপনার এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের এই স্টেপ ফ্যাক্টরটা, এই স্টেপ ফ্যাক্টর সিলেকশন একটা ইম্পর্টেন্ট প্রবলেম। আইডিয়ালি স্টেপ ফ্যাক্টর মানে আপনি যত ছোট নেবেন তত ভালো, মানে ইফ ইউ হ্যাভ ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম, তাহলে যত ছোট ইচ্ছা তত ছোট নিতে পারেন। ওকে, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম থাকলে আপনি ওই একটু করে হইলো আপনি মিনিমাতে পৌঁছাবেন, তো আপনি আলটিমেটলি এনাফ সময় থাকলে পৌঁছে যাবেন। কিন্তু ইন রিয়েল লাইফ আমাদের এত সময় নেই। ওকে, তো সময় যেহেতু নাই, আমরা এত আস্তে আস্তে আগাইতে পছন্দ করি না, আমরাও তাড়াতাড়ি আগাইতে পছন্দ করি। তো আমরা যত তাড়াতাড়ি আগাইতে যাবো আমরা আলফাটাকে তত বেশি ধরবো। এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হইলো আলফা যদি অনেক বেশি ধরি তাহলে আমার মিনিমাটা মিস হয়ে যেতে পারে। ওকে, ধরেন আমি আলফা এমনভাবে সিলেক্ট করছি যে এই জায়গায় আসার পর নেক্সট স্টেপে সে মিনিমা স্কিপ করে এই জায়গায় চলে গেছে, তারপরে আবার মিনিমা স্কিপ করে আবার পিছনে আসবে, তো একটা অসিলেটরি বিহেভিয়ার তৈরি হতে পারে। ওকে, তো এটা একটা সমস্যা, ঠিক আছে। তো এখানে ট্রেড অফ আছে, এবং ট্রেড অফটা নন ট্রিভিয়াল, মানে জিনিসটা এমন না যে স্যার ঠিক আছে আগাইলাম না তাড়াতাড়ি, আস্তে আস্তে আগাইলাম, আসলে এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। কারণ আপনার যদি আপনার ফাংশনটা এনাফ কমপ্লিকেটেড হয় আর এনাফ লার্জ হয়, তাইলে ট্রেনিং টাইমটা আসলে ইনসেনলি বড় হইতে পারে। যেমন আপনারা কি জানেন যে কারেন্টলি যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে, ধরেন চ্যাট GPT-4 বা 5 অথবা ফেসবুকে লামা, এগুলা এক একটা মডেল ট্রেন করতে কি পরিমাণ সময় লাগে? কয়েক মাস সময় লাগে। ওকে, মানে আপনি একটা ইটারেশন চালাইছেন বলতে মডেলের তো অনেকগুলো ভার্সন আছে, মানে আমরা যে মডেলগুলো রিলিজ করা হয় আপনার মানে একটা ভার্সন ট্রেন করেই যে ওইটা রিলিজ করে দেয় তা তো না। একটা ভার্সন ট্রেন করে, ওইটার পারফরমেন্স দেখে বোঝার চেষ্টা করে যে ট্রেনিংটা ঠিক মতো হয়েছে নাকি হয় নাই, তারপরে আবার মডেলটা টুইক করে আবার ট্রেন করে, এরকম। তো ওই একটা মডেলের একটা ভার্সন ট্রেন করতে অ্যারাউন্ড 1-2 মাস সময় লাগে। না, ফাইন টিউনিংয়ে আবার আলাদা জিনিস হয়, ফাইন টিউনিংয়ে অন্য ধরনের ট্রেনিং হয়। তো ফাইন টিউনিংয়ে আপনার পুরো মডেল ধরে ট্রেন করা হয় না, কিছু স্পেসিফিক জিনিসপত্র ট্রেন করা হয়। তো এই একটা ভার্সন ট্রেন করতে ধরেন আপনার 2 মাস সময় লাগতেছে। তো আপনি তো যদি স্টেপ সাইজ ধরেন আরও কমায় দেন, তাহলে এটা 2 মাসের জায়গায় 4 মাস হয়ে যাবে, 4 মাসের জায়গায় 10 মাস হয়ে যাবে। তো 10 মাস সময় যদি আমার ট্রেনিং করতে লাগে, আমি এটা টেস্ট করব কখন, রিলিজ করব কখন, এটা দিয়ে ব্যবসা করবো কেমনে, ঠিক আছে। তো দিস ইজ এ নন ট্রিভিয়াল প্রবলেম। মানে জিনিসটা এমন না যে স্যার স্টেপ ফ্যাক্টর ছোটো ধরে নিলাম আর আসলে এটা প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না, আমাদের ইন রিয়েল লাইফ স্টেপ ফ্যাক্টর বড়ই ধরা লাগে। ওকে, আচ্ছা, তো ওকে, তো এই স্টেপ ফ্যাক্টর টিউনিং এইটা আর কি, ধরেন স্টেপ ফ্যাক্টর টিউনিং এইটাকে আরেকটা নামও আছে, এই লার্নিং রেট শিডিউলও বলে। তো মানুষজন যেটা করে, আপনাদের ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টে কনস্ট্যান্ট স্টেপ ফ্যাক্টর দিছে, ঠিক আছে। দিস ইজ কনস্ট্যান্ট মানে আমি আমার
অপটিমাইজেশন প্রসিডিওরের শুরুতে একটা স্টেপ ফ্যাক্টর দিয়ে দিছি, এইটাই থাকবে সারা জীবন এরকম। তো ইন রিয়েল লাইফ মানুষজন এই ট্রেড অফগুলোর জন্য এই স্টেপ ফ্যাক্টর বা লার্নিং রেট এটাকে কনস্ট্যান্ট রাখে না, এটা যত ট্রেনিং চলতে থাকে তত এটাকে টিউন করতে থাকে। ওকে, তো বুঝতেই পারতেছেন। তো আমরা যখন ট্রেনিং শুরু করব বা আমাদের এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম যখন শুরু করব, ইনিশিয়ালি আমরা হয়তো মিনিমা থেকে অনেক দূরেই থাকবো। ওকে, তারপরে আস্তে আস্তে মিনিমার দিকে পৌঁছাবো। তাইলে আমাদের স্টেপ ফ্যাক্টরটা হয়তো ইনিশিয়ালি বেশি দরকার, আর যত আমাদের ইটারেশন প্রোগ্রেস করতে থাকবে তখন তত স্টেপ ফ্যাক্টরটা কমানো দরকার। তো এটা খুবই সিম্পল একটা শিডিউল হইতে পারে যে আলফা আই আলফা আই প্লাস 1 ইকুয়ালস টু 0.9 গুণ আলফা আই। এটার মানে কি? এটার মানে হইল, আচ্ছা আলফা আই বলতে বোঝাচ্ছি আইতম ইটারেশনে আমি যে স্টেপ ফ্যাক্টর ব্যবহার করবো সেটা। আলফা আই প্লাস 1 বলতে বোঝাচ্ছি আই প্লাস 1তম ইটারেশনে যে স্টেপ ফ্যাক্টরটা ব্যবহার করবো। তো আমি প্রত্যেক ইটারেশন পরপর আমার স্টেপ ফ্যাক্টরটাকে 0.9 দিয়ে গুণ দিলাম, তাহলে কি হবে? 0.9 যেহেতু একের চেয়ে ছোটো একটা সংখ্যা, স্টেপ ফ্যাক্টরটা কমবে। ঠিক আছে, অর্থাৎ যত ইটারেশন প্রোগ্রেস করতেছে আমার স্টেপ ফ্যাক্টর আস্তে আস্তে কমতেছে। তো ইনিশিয়ালি তাহলে স্টেপ ফ্যাক্টর বেশি থাকবে, আমি বড় বড় স্টেপ নিতে পারবো, কারণ বড় বড় স্টেপ নিতেছি, আর যখন মিনিমার কাছাকাছি চলে আসবো তখন আস্তে 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 আগাবো। ওকে, এইটাই। মানে আলফা জিরোটা কি হবে এইটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন। মানে আমি জাস্ট আপডেট রুলটা বললাম, ইনিশিয়ালাইজেশন এটা হয়তো মডেলের উপর ডিপেন্ড করবে, বা আপনার ফাংশনের উপর ডিপেন্ড করবে, বা আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে যে আপনি ইনিশিয়াল ভ্যালুটা কত সেট করতে চান। না না না, ওইটা আপনি আরেকটা প্রবলেম বলতেছেন যে যেই মিনিমাতে এসে পৌঁছাইছে ওইটা লোকাল নাকি গ্লোবাল সেটা। না না, আমি সেটা কথা বলতেছি না, আমি আপাতত একটা লোকাল মিনিমাম খুঁজে বাইর করতে চাই। হ্যাঁ, এটা ডেফিনেটলি ট্রু। আপনি আলফা জিরো যত বড় ধরবেন তত মিনিমার কাছাকাছি পৌঁছাতে পারবেন। এখন এমনও হইতে পারে যে আলফা জিরো এত বেশি বড় ধরছেন যে 0.9 দিয়ে গুণ দেওয়ার পরেও এনাফ স্লো হইতেছে না, তাও মিস করে যেতে পারেন। মানে এখানে কিছু এক্সপেরিমেন্টেশনের ব্যাপার আছে। মানে এই জিনিসটা অত আপনার ম্যাথমেটিক্যাল ফর্মুলা নাই যে ওকে আপনি আলফার ভ্যালু 10 সেট করা লাগবে, সব অ্যালগরিদম 10 সেট করে রান করা লাগবে, এরকম না। এটা অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট, মডেল ডিপেন্ডেন্ট, অনেক কিছু আছে। আপনার হলো ট্রায়াল অ্যান্ড এরর করে দেখা লাগে যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। ওকে, বাট এটা একটা থাম রুলের মতো, ঠিক আছে। সো এইটা হলো আপনার এক্সপোনেনশিয়াল ডিকে, exponentially decaying learning rate. Exponentially decaying কেন? আচ্ছা, যদি আলফা জিরো জানি তাহলে আলফা আই এর একটা ফর্মুলা লিখতে পারবো। ধরেন আমার আপডেট রুল হইলো এইটা, আলফা জিরো কিছু একটা ধরলাম 10 বা 1, তাহলে আলফা আই কত হবে বলতে পারবেন? হ্যাঁ, তো আলফা আই ইকুয়ালস টু 0.9 গুণ আলফা আই মাইনাস 1, রাইট? আবার আলফা আই মাইনাস 1 কি? 0.9 গুণ আলফা আই মাইনাস 2। তো এইভাবে যদি আমি আগাইতে থাকি ডট ডট ডট, তাইলে আমি এইরকম একটা অবস্থায় এসে পৌঁছাবো না? 0.9 টাইমস 0.9 টু দি পাওয়ার আই টাইমস আলফা জিরো। বুঝতেছেন যে এরকম একটা ফর্মুলা এসে পৌঁছাবো না? বরাবর চলে যেতে থাকবো সেটা না, আমি হয়তো আমি এখানে আলফা এর একটা ফর্মুলা লেখার চেষ্টা করতেছি। না না, সেটা বলতেছি না, আমি এটা বলতে চাচ্ছি যে ধরেন আমি আলফা জিরো থেকে আমার লার্নিং রেটটা আলফা জিরোতে সেট করে আমার ইটারেশন শুরু করলাম। তো আই স্টেপ পরে 10 স্টেপ পরে আমার লার্নিং রেটটা কত হবে? প্রশ্ন সেটা না, এক্স্যাক্ট আপনার এক্সপ্রেশনটা কি হবে? 10 স্টেপ পরে আলফার এক্সপ্রেশনটা কি হবে? আচ্ছা, সেকেন্ড স্টেপে আলফা কত হবে? সেকেন্ড স্টেপে লার্নিং রেট কত হবে? ইনিশিয়াল স্টেপে যদি আলফা জিরো হয় তাহলে ফার্স্ট স্টেপ এক স্টেপ পরে লার্নিং রেট কত হবে? 0.9 আলফা জিরো।
তারপরে স্টেবল লার্নিং রেট কত হবে? হ্যাঁ, হুইচ ইজ 0.9 আলফা জিরো। মানে তারপরে স্টেবল লার্নিং রেট টেকনিক্যালি তাহলে 0.9 স্কোয়ার আলফা জিরো হবে না? মানে এটাকে আপনি 0.9 আলফা ওয়ানও লিখতে পারেন অথবা 0.9 স্কোয়ার আলফা জিরো লিখতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি দিছি এই কারণে 0.9 হলো, আমি 0.9 দিয়েছি, একের চেয়ে ছোট একটা সংখ্যা দেওয়ার ইচ্ছা ছিল এই কারণে। আপনি 0.9 এর জায়গায় 0.99ও দিতে পারেন, 0.1ও দিতে পারেন। এখন এখানে যদি আপনি বেশি কম দিয়ে দেন, ধরেন 0.001 সেট করে দিলাম, তাহলে আপনার 2-3 ইটারেশনের পরে আলফা এত বেশি ছোট হয়ে যাবে যেটা আপনি আর আগাইতেই পারবেন না। ওকে, আবার যদি এনাফ তাড়াতাড়ি না কমান তাইলে আবার ওই মিনিমাম মিস হয়ে যেতে পারে। তো এখানে বেশ কিছু ট্রেড অফ আছে, যে এটার কোনো ফর্মুলা নাই যে আপনি এই ডিকে রেটটা কত সেট করবেন। হ্যাঁ, এটা যদি বেশি ছোট করে দেন তাহলে সেট ফ্যাক্টরটা বেশি তাড়াতাড়ি কমে যেতে পারে। আবার যদি বেশি বড় রাখেন তাহলে হয়তো খুব বেশি আস্তে আস্তে কমবে, আপনার কনভার্জেন্সের সমস্যা হইতে পারে। ওকে, তো আপনার আলফা আই এর ফর্মুলা যেটা আসছে সেটা হলো 0.9 টু দি পাওয়ার আই আলফা জিরো। তো এইটা হইলো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এই কারণে এটাকে এক্সপোনেনশিয়ালি ডিকেইং লার্নিং রেট বলে। ওকে, তো এইটাও বেশ সিম্পল, এটা একটা সিম্পল ট্রিক যে লার্নিং রেট শিডিউলিং আপনার এক্সপোনেনশিয়াল ডিকে, বাট আরও অনেক ট্রিক আছে। আচ্ছা, এবার অন্য ট্রিকগুলোতে যাই। আচ্ছা, ফার্স্ট ভ্যারিয়েশন এটা হইল অ্যাডাগ্রেড। মেশিন লার্নিং নিয়ে যারা কেউ কাজ করে থাকলে এটা নাম শুনে থাকতে পারেন, নাও পারেন। আচ্ছা, অ্যাডাগ্রেড স্ট্যান্ডস ফর অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট। আচ্ছা, অ্যাডাগ্রেডের অ্যালগরিদমটা কি বলি। ওকে, আপনার ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেট টুলটা কি? আপডেট টুলটা হইলো এটা, xi+1 ইকুয়ালস টু xi মাইনাস আলফা জি। রাইট? আচ্ছা, এটাকে যদি ভাঙাই, ধরেন এইটা তো একটা ভেক্টর হবে, রাইট? এই ভেক্টরের ধরেন এনটা কম্পোনেন্ট আছে, আপনার এক্স না মাইনাস ডিতে প্লাস লিখছিলাম, আবার ডি ইকুয়ালস টু মাইনাস জি লিখছি, মানে ওয়েল মাইনাসই হবে কারণ গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশনে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, এটাতে যাওয়ার আগে তো গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশনে গেলে যে আসলেই ভ্যালু কমে, এটা ধরেন আমরা টেইলর এক্সপেনশন থেকে দেখতে পারি। আমাদের টেইলর এক্সপেনশনের ফার্স্ট দুইটা টার্ম কি ছিল? এফ অফ এক্স নট প্লাস এইচ ইন্টু ডেল এফ, রাইট? তো আমি এইচ সমান সমান যদি মাইনাস আলফা টাইমস গ্রেডিয়েন্ট এটা সেট করি, তাইলে এই এক্সপ্রেশনটা কি হবে বলতে পারবেন? এই এক্সপ্রেশনটা হবে এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স জিরো মাইনাস আলফা ডেল এফ ডট ডেল এফ। এটা হবে না? অর্থাৎ এইচের জায়গায় মাইনাস আলফা ডেল এফ বসাইছি। তো ডেল এফ ডট ডেল এফ কি? বেসিক্যালি গ্রেডিয়েন্টের মড স্কোয়ার। রাইট, হ্যাঁ। তো মাইনাস আলফা ডেল এফ স্কোয়ার। তাইলে আর যদি এইচ এনাফ ছোট হয়, অর্থাৎ আলফা যদি এনাফ ছোট হয়, তাহলে আমরা এরর টার্মগুলোকে নেগলেক্ট করতে পারি। তো নেগলেক্ট করলে এখন ডেল এফ মড স্কোয়ার এটা তো সবসময় পজিটিভ হবে, আর আলফা একটা পজিটিভ নাম্বার, তাইলে এই টার্মটা সবসময় নেগেটিভ হবে। তো এই টার্মটা যদি সবসময় নেগেটিভ হয় তাহলে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স জিরো হচ্ছে ছোটো হবে। এটাই শেষ প্রুফ। মানে আপনি যদি গ্রেডিয়েন্ট বরাবর গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশনে যান তাহলে ফাংশনের ভ্যালু সবসময় কমবে। ওকে, আচ্ছা।
টা ছোট x1 থেকে, মানে ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্ট আমরা ওটা দেখতেছিলাম যে x0 মাইনাস k তে x1 টা অফ কোর্স বড় হবে না x k থেকে। আচ্ছা, প্রথমত এই দুইটা ভেক্টর, এইটাও একটা ভেক্টর, একটা ভেক্টর একটা ভেক্টর হচ্ছে বড়, এটার মানে কি? লাইক যদি আমি নর্ম যদি ক্যালকুলেট করতে চাই, আচ্ছা, এইটার নর্ম যে এইটার চেয়ে ছোট হবে এটা নেসেসারি না। আমি এখানে এক্স এর নর্ম নিয়ে ইন্টারেস্টেড না, আমি এফ অফ এক্স এর ভ্যালু নিয়ে ইন্টারেস্টেড। মানে আমি এখানে যেটা দেখাইলাম সেটা হইলো নতুন পয়েন্ট, মানে আমি কারেন্ট পয়েন্ট থেকে নেক্সট পয়েন্টে গেলে ফাংশনের ভ্যালু কমে নাকি সেটা দেখতে চাচ্ছি, নট নেসেসারিলি আমার কোঅর্ডিনেটের ভ্যালু কমতেছে নাকি না। কোঅর্ডিনেটের ভ্যালু আসলে যে কোনো কিছু হইতে পারে, কোঅর্ডিনেটের ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে। আমার আসলে কোঅর্ডিনেটের ভ্যালু নিয়ে ইন্টারেস্ট নাই, আমার হইলো যেই ডাইরেকশনে যাচ্ছি সেই ডাইরেকশনে ফাংশনের ভ্যালু কমছে নাকি না সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড। ওকে, আচ্ছা এটা গ্রেডে আসি। আচ্ছা, ভ্যানিলা গ্রেড ডিসেন্টের আপডেট রুল হইলো এইটা, এক্স আই প্লাস 1 ইকুয়ালস টু এক্স আই মাইনাস আলফা জিআই। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা কম্পোনেন্টে ভাঙাইতে পারি, এক্স আই প্লাস 1 1, এক্স আই প্লাস 1 2 ডট 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 এক্স এন I plus 1 x I1 x2 I dot 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 x n I minus alpha গুণ G1 G2 Gn। আচ্ছা, কি করছি আসলে নতুন কিছু করি না, খালি এটাকে কম্পোনেন্টগুলোতে ভাঙাইছি। আচ্ছা, ভাঙাইলে তাইলে আমি এটাকে এমনি লিখতে পারবো, ওকে। আচ্ছা, আবার এটাকে এমনি লিখতে পারবো, মাইনাস মাইনাস মাইনাস। আচ্ছা, কি করতেছি মানে আমি বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য আপডেট রুলটা লিখছি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে তো ভ্যানিলার গ্রেডিয়েন্ট ডিসেন্টে বেসিক্যালি যেটা হয় যে প্রত্যেকটা কম্পোনেন্টই আপডেট হয়, আর প্রত্যেকটা কম্পোনেন্টের আপডেট রুলে স্টেপ ফ্যাক্টরটা আলফা। ওকে, প্রত্যেকটা কম্পোনেন্টের আপডেট রুলে স্টেপ ফ্যাক্টরটা আলফা। তো অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট যখন মানুষজন প্রপোজ করছে তখন বেসিক্যালি আইডিয়াটা এরকম ছিল, আচ্ছা প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য সেম স্টেপ ফ্যাক্টর যদি না রাখি, যদি এক একটা কম্পোনেন্টের স্টেপ ফ্যাক্টর এক এক রকম হয়, আলাদা আলাদা হয়, তাহলে কেমন হতে পারে। ওকে, অর্থাৎ ওরা যেটা প্রপোজ করছে যে আপনার ফার্স্ট কম্পোনেন্টের জন্য একটা স্টেপ ফ্যাক্টর হবে, সেকেন্ড কম্পোনেন্টের জন্য আরেকটা স্টেপ ফ্যাক্টর হবে, থার্ড কম্পোনেন্টের জন্য আরেকটা স্টেপ ফ্যাক্টর হবে, এন্ড কম্পোনেন্টের জন্য আরেকটা স্টেপ ফ্যাক্টর হবে। এক একটা কম্পোনেন্টের স্টেপ ফ্যাক্টর এক এক রকম হবে। আচ্ছা, তো এই স্টেপ ফ্যাক্টরগুলো সিলেক্ট করছে কেমনে? আচ্ছা, সিলেক্ট করার রুলটা হইল বেসিক্যালি ইন্টারেস্টিং পার্ট। স্টেপ ফ্যাক্টর কি বলে? স্টেপ ফ্যাক্টর বলে কত আমি গ্রেডিয়েন্টের কত তাড়াতাড়ি আগাবো, গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশনে কত তাড়াতাড়ি আগাবো সেটা বলে। আচ্ছা, তো ওকে, এক একটা কম্পোনেন্টের জন্য এক এক রকম স্টেপ ফ্যাক্টর হবে। আচ্ছা, এই স্টেপ ফ্যাক্টরগুলো সিলেক্ট করবো কেমনে? সিলেক্ট করার রুলটা হলো এরকম। আচ্ছা, কিছু ইনটুইটিভ আইডিয়া দেই। ধরেন আমার এই গ্রেডিয়েন্টের সেকেন্ড কম্পোনেন্ট যেটা G2 যদি অনেক বড় হয় তাইলে x2 চেঞ্জটা বেশি হবে, আর ধরেন G1 যদি G2-র চেয়ে ছোটো হয় তাহলে x1-এর চেঞ্জটা G2-র চেয়ে ছোটো হবে, মানে x2-এর চেঞ্জের চেয়ে ছোটো হবে। অর্থাৎ গ্রেডিয়েন্টের যেই কম্পোনেন্টটা বড় সে করেসপন্ডিং সেই ভ্যারিয়েবলটা বা সেই কোঅর্ডিনেটটা তাড়াতাড়ি চেঞ্জ হবে বা বেশি বেশি চেঞ্জ হবে, আর যে কম্পোনেন্টটা ছোট
সেই কম্পোনেন্টটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এটা তো ইনটুইটিভলি মেক সেন্স করে, রাইট? রাইট? আচ্ছা, স্যার জি মানে এটা বলতেছেন যে G1 এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে, G2 এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে, ওই যে ভেক্টরের কম্পোনেন্টস অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ। ডিপেন্ড করে আমার x1 টাও কত বড় হবে, x2 এটাও ডিপেন্ড করতেছে। রাইট, মানে যদি G1 বড় হয় তাইলে x1 মানে x1 i প্লাস 1 এই টার্মের চেয়ে ছোট হবে, বেশি ছোট হবে। আর যদি G1 ছোট হয় তাহলে এই টার্ম আর এই টার্ম কাছাকাছি হবে। অর্থাৎ আপনি প্রত্যেক ইটারেশনে কোঅর্ডিনেটগুলো কী পরিমাণ চেঞ্জ হইতেছে এইটা ওই ইটারেশনে গ্রেডিয়েন্টের সাইজ কত সেটার উপর ডিপেন্ড করবে। গ্রেডিয়েন্টের কম্পোনেন্টের সাইজ কত সেটার উপর ডিপেন্ড করবে। যেই কম্পোনেন্টটা বড় করেসপন্ডিং কোঅর্ডিনেটটা তাড়াতাড়ি চেঞ্জ হবে, আর যে কম্পোনেন্টটা ছোট সেই কোঅর্ডিনেটটা আস্তে আস্তে চেঞ্জ হবে। তারপরে মানুষজনের কাছে আইডিয়া যেটা আসছে, আচ্ছা তাইলে যেই কোঅর্ডিনেটে গ্রেডিয়েন্ট বেশি সেইখানে তো স্টেপ ফ্যাক্টর বেশি রেখে লাভ নাই, কারণ সেখানে তো অলরেডি তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। বরং যেখানে গ্রেডিয়েন্টটা ছোট সেখানে স্টেপ ফ্যাক্টর বেশি দরকার, কারণ সেই কম্পোনেন্টটা আমার আরও তাড়াতাড়ি চেঞ্জ করা দরকার। হ্যাঁ, ওইটা তো আছেই, ওইটা আছেই, কিন্তু মানে আমাদের ট্রেড অফ তো করা লাগবে। ওকে, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে ক্রস করার আগে হয়তো ওই কম্পোনেন্টটা আমার মিনিমাতে পৌঁছাইতে অনেক সময় লেগে যাবে। ওকে, তো আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আমরা আলফাগুলা মানে এক একটা কম্পোনেন্টের জন্য যে এক এক রকম স্টেপ ফ্যাক্টর রাখতে চাচ্ছি, স্টেপ ফ্যাক্টরগুলো সিলেক্ট করবো এমনভাবে যে যেই কম্পোনেন্টে গ্রেডিয়েন্ট বেশি ওইখানে স্টেপ ফ্যাক্টর বেশি রাখবো না, ওইখানে স্টেপ ফ্যাক্টর কম রাখবো। আর যেই গ্রেডিয়েন্টের যেই কম্পোনেন্টটা ছোট সেখানে স্টেপ ফ্যাক্টর বেশি রাখবো। ওকে, আচ্ছা, তো এটা সিলেক্ট করবো কেমন? সিলেক্ট করার প্রসিজার হইলে এমন যে আপনি একটা এক্সট্রা ভ্যারিয়েবল বানাবেন, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য একটা করে এক্সট্রা ভ্যারিয়েবল রাখবেন। এই এক্সট্রা ভ্যারিয়েবলটার নাম হলো S1 S2 ... Sn। অর্থাৎ আমার যদি n ডাইমেনশনাল ফাংশন হয় বা n ভ্যারিয়েবল ফাংশন হয়, প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আমি এখন একটা এক্সট্রা ভ্যারিয়েবল কাউন্ট করতেছি S1। এই ভ্যারিয়েবলটার মধ্যে কি রাখবো? আচ্ছা, এই ভ্যারিয়েবলটার মধ্যে রাখবো হলো এই জিনিসগুলা। আচ্ছা, কি করতেছি আমি? যত ইটারেশন যাইতে থাকবে এই S1 ভ্যারিয়েবলটার মধ্যে আমার গ্রেডিয়েন্টের যে ফার্স্ট কম্পোনেন্টগুলো ছিল, ফার্স্ট কম্পোনেন্টের স্কোয়ার যোগ করে করে জমা করতে থাকবো। ওকে, সিমিলারলি S2 এর মধ্যে গ্রেডিয়েন্টের সেকেন্ড কম্পোনেন্টগুলোর স্কোয়ার যোগ করে জমা করতে থাকবো। ওকে, আচ্ছা, তাইলে যদি ফার্স্ট কম্পোনেন্টে যদি গ্রেডিয়েন্টের ফার্স্ট কম্পোনেন্টটা ছোট থাকে, মানে এটা কি বুঝতেছেন? তার মানে যেই কম্পোনেন্টটা বড়, গ্রেডিয়েন্টের যেই কম্পোনেন্টটা বড়, S1 এর সেই ভ্যালুগুলো বড় আসবে। ধরেন আমার গ্রেডিয়েন্টের সেকেন্ড কম্পোনেন্টগুলো ফার্স্ট কম্পোনেন্টের চেয়ে বড় আসতেছে, তাহলে S2 এর ভ্যালু S1 এর চেয়ে বড় হবে। সিমিলারলি ওই তো মানে S এর সাইজগুলো দেখে আমি বুঝতে পারবো যে গ্রেডিয়েন্টের কোন কম্পোনেন্টটা বড় আসতেছে, কোন কম্পোনেন্টটা ছোট আসতেছে। হ্যাঁ, আপডেট রুলটা বলতেছি। আপডেট রুলটা হইলো আলফা আই, আচ্ছা এখানে দুইটা আই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি 1 দিয়ে লিখি। আলফা 1 হবে আপনার ইনিশিয়াল লার্নিং রেট ডিভাইডেড বাই √ওভার S1 আই। আচ্ছা, আপনার নোটেশনের সাগরে নিশ্চয়ই হারায় গেছেন। আমি অ্যালগরিদমটা লিখি, তারপর এক্সপ্লেন করি। আচ্ছা স্যার, Sn-টা যে S1-টা যে লিখলেন স্যার, G1 কে এটা কি স্কয়ার করে? আচ্ছা, হ্যাঁ, সিটা হলো ইনিশিয়াল, মানে আপনার ফার্স্ট ইটারেশনে প্রত্যেকটাকেই সমান ধরে নেবেন, প্রত্যেকটাকে সমান সেট করে তারপর প্রত্যেক ইটারেশনে আলাদা আলাদাভাবে চেঞ্জ করবেন। আচ্ছা, অ্যাডাপ্টিভ গ্রেডিয়েন্টের আপডেট টুলটা লিখি। অ্যাডাপ্টিভ গ্রেডিয়েন্টের আপডেট টুলটা হইল আপনার SK I plus 1 equals to SK I plus GK I square
আলফা কে আই প্লাস ওয়ান ইকুয়ালস টু সি বাই রুট ওভার এস কে আই প্লাস ওয়ান আর এক্স আই প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স কে আই প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স কে আই মাইনাস আলফা কে আই জি কে আই প্লাস ওয়ান দিব নাকি আই দিব, সেটা আই হবে। আচ্ছা জানি না বুঝতেছেন নাকি না। আচ্ছা বোঝানোর চেষ্টা করি। দেখেন এস নামক একটা ভ্যারিয়েবল লিখছি, এখানে কে একটা সাবস্ক্রিপ্ট দিছি। কে সাবস্ক্রিপ্ট মানে হইলো আমার কত নাম্বার কোঅর্ডিনেট, যেটা বললাম যে প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য একটা করে এস আছে, এটা হলো কেথ কোঅর্ডিনেটের এস। আচ্ছা এই এসটা সেট করতেছি কেমনে, দেখেন এস কে আই প্লাস ওয়ান ইটারেশনে এস কে এর ভ্যালু হবে আগের ইটারেশনে যে ভ্যালুটা ছিল ওইটার সাথে কারেন্ট ইটারেশনে যে গ্রেডিয়েন্টের কম্পোনেন্টটা পাইছি ওই গ্রেডিয়েন্টের কম্পোনেন্টের স্কোয়ারটা যোগ করব। মানে আমি বেসিক্যালি এস এর মধ্যে কী করতেছি, আমার যত ইটারেশন আগাইতেছে গ্রেডিয়েন্টের যে কম্পোনেন্টগুলো পাইতেছি গ্রেডিয়েন্টের কম্পোনেন্টগুলো স্কোয়ার করে করে যোগ করতেছি। স্কোয়ার করে কেন যোগ করতেছি, যদি ডাইরেক্ট যোগ করতাম তাহলে ধরেন আমার গ্রেডিয়েন্টের সাইনের উপর ডিপেন্ডেন্স চলে আসতো, যে আগের ইটারেশনে গ্রেডিয়েন্টটা পজিটিভ আসছিল, পরের ইটারেশনে নেগেটিভ আসছে, পজিটিভ নেগেটিভ যোগ ক্যান্সেল আউট করে জিরো হয়ে গেছে। আমরা সেই এফেক্টটা চাচ্ছি না, আমরা যেটা চাচ্ছি সেটা হলো গ্রেডিয়েন্টের সাইজটা কত বড় সেই ইনফরমেশনটা চাচ্ছি। ওকে ধরেন আমি -5 আর +5কে কাইন্ড অফ ইকুয়াল সাইজ, ইকুয়াল অ্যামাউন্ট অফ ইম্পর্টেন্স দিব এরকম। তো এই এসকের মধ্যে বেসিক্যালি রাইট রাইট। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, তাইলে এখানে i+1 হবে। এখানে কি i+1 হবে নাকি i হবে? i হবে তো, কারণ আমি আপডেট করার জন্য পরের স্টেপে যাব, পরের স্টেপে যে ওকে দিস ইজ ইন্টারেস্টিং, আমি নিজেও হারিয়ে গেছি এখানে i+1 কোনটা যে i+1 হবে আর কোনটা ঠিকই লিখছি মনে হয়। আচ্ছা এখানে একটা ভুল করছি, এই কারণে ম্যাচ করতেছে না, এখানে i+1 হবে। জিকেআই এর ডেফিনিশন কি? জিকেআই এর ডেফিনিশন হইল কারেন্ট পয়েন্টে ক্যালকুলেট করতে হবে, রাইট? তো কারেন্ট পয়েন্টে যদি ক্যালকুলেট করি, না ঠিকই ছিল, এখানে i+1 হবে, এখানে i হবে, হ্যাঁ আর এখানে i হবে, রাইট এটা ঠিক আছে, এখানে i+1 হবে। এখানে i হবে নাকি? না এখানে যদি x কে i+1 হয় তাহলে কি g এর এখানে i হবে। মানে যেটা লিখছি সেটা কি ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কারণ জিআই এর ডেফিনিশন কি? জিআই এর ডেফিনিশন হইলো আমি যেই পয়েন্টে আছি, আমি যদি xi পয়েন্টে থাকি, xi পয়েন্টে যে গ্রেডিয়েন্ট সেটাকে আমি জিআই বলতেছি। তো gi+1 ক্যালকুলেট করতে হলে তো আমাকে পরের স্টেপে যাইতে হবে। মানে আমি তো পরের স্টেপে যাওয়ার আগে পরের স্টেপের গ্রেডিয়েন্ট পাবো না, আমি তো কারেন্ট স্টেপে খালি কারেন্ট স্টেপের গ্রেডিয়েন্টটাই পাবো। বুঝাইতে পারছি? মানে আমি যদি x0 পয়েন্টে থাকি, x0 পয়েন্টে যে গ্রেডিয়েন্টটা সেটাকে আমি g0 বলতেছি, x1 পয়েন্টের গ্রেডিয়েন্টটাকে g1 বলতেছি। তো আমি আপডেট করার সময় মানে আমি যখন x0 থেকে x1 বানাবো তখন x0 পয়েন্টের গ্রেডিয়েন্টটা ব্যবহার করব, x0 পয়েন্টের গ্রেডিয়েন্ট ব্যবহার করে তারপরে আমি আপডেট করব। বুঝাইতে কি পারছি? আচ্ছা ও এখানে হোল স্কয়ার হবে। আচ্ছা তো এখানে যেটা করতেছি
সেইটা হইল আমি প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য একটা করে ভ্যারিয়েবল রাখছি, ওই ভ্যারিয়েবলের মধ্যে গ্রেডিয়েন্ট জমা করতেছি, গ্রেডিয়েন্টের স্কোয়ার জমা করতেছি আর কি, ঠিক আছে, গ্রেডিয়েন্টের স্কোয়ার জমা করতেছি। তো স্কোয়ার জমা করতে করতে করতেছি। আচ্ছা, তো তারপর আমি একটা কনস্ট্যান্ট রাখছি সি, আমি প্রত্যেকটা কম্পোনেন্টের লার্নিং রেট ডিটারমাইন করতেছি এমনে যে সিকে এই ভ্যারিয়েবলের স্কোয়ার রুট দিয়ে ভাগ দিচ্ছি। আচ্ছা, ভাগ দিলে কি হবে দেখেন, যেই এসকেটা বড় হবে সেটার জন্য এই আলফাকেটা ছোট হবে, আর যেই এসকেটা ছোট হবে সেটার জন্য আলফাকেটা বড় হবে, এইটি। হ্যাঁ, সিটা হলো প্রত্যেকটার জন্য কনস্ট্যান্ট। এটা এখন এখন এটা প্রশ্ন রাখতে পারে যে স্যার এইভাবেই কেন, মানে কমানোর তো আরও সিস্টেম আছে, মানে আমি এমনও করতে পারতাম, এখানে মডুলাস সাইন দিলাম, এমনি করতে পারতাম, অথবা এখানে স্কোয়ার কেন, এখানে স্কোয়ার রুট কেন দেওয়া লাগবে, ডাইরেক্ট এস দিয়ে ভাগ দিতে কি সমস্যা, সেটা করা যেত। তো মানুষজন হয়তো মানে এক্সপেরিমেন্টেশন করে দেখছে যে দিস কম্বিনেশন ওয়ার্কস ওয়েল, ওকে, মানে আরও অনেক কিছু করা যাইতো। দিস ইজ ওয়ান অ্যাপ্রোচ টু ডু দিস। হ্যাঁ হ্যাঁ, মানে রুটটা চলে গেল বলতে এটা আমি এমনি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যে চাইলে রুটটা নাও দিতে পারতো, ঠিক আছে। আচ্ছা, রুট দেওয়ার একটা ইনটুইটিভ ইয়ে আছে, আপনার ইনটুইটিভ একটা এক্সপ্রেশন আছে। এক্সপ্রেশনটা হইলো এখানে রুট মিন স্কোয়ার টাইপ কিছু একটা করতেছে, মানে আপনার কোনো ভ্যারিয়েবল রুট মিন স্কোয়ার কেমন ক্যালকুলেট করে জানেন? যদি ইফ ইউ হ্যাভ এ সেট অফ ডাটা, তাহলে প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করে তারপরে স্কোয়ার রুট করে, তো ওইখানে কাইন্ড অফ হয়তো রুট মিন স্কোয়ারের মতো কিছু একটা করতেছে, এই কারণে স্কোয়ার রুট নিতেছে, মেবি আইডিয়াটা কাইন্ড অফ এরকম। এখন এফিশিয়েন্ট আপনার এফিসিয়েন্সির ডেফিনিশন যদি এটা হয় যে অপারেশন কম লাগবে, তাহলে মডুলাস করতে আসলে অপারেশন স্কোয়ার করার চেয়ে অপারেশন কম লাগবে, তো মডুলাস নেওয়াটা বেশি এফিশিয়েন্ট হইতো। হয়তো আর্গুমেন্টটা এফিসিয়েন্সির জন্য না, হয়তো অন্য কোনো কিছু আছে যে হয়তো মডুলাসের জায়গায় স্কোয়ার নিলে কিছু সুবিধা হয়, এই মানে যদি মেবি ইট ওয়ার্কস ওয়েল ইন রিয়েল লাইফ। আমি হয়তো এইটাই বলবো যে এক্স্যাক্টলি এইটাই কেন করলো এবং এটা কুইক থেকে পাইলো, এটার কোনো কনক্রিট এক্সপ্লেনেশন নেই। দিস ইজ ওয়ান ফর্মুলেশন দ্যাট পিপল ডিড অ্যান্ড ইট ওয়ার্কড, ওকে, এইটাই। তো অ্যাডাপটিভ গ্রেডিয়েন্টের মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা হইলো যে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা লার্নিং রেট রাখা, আর এই আলাদা আলাদা লার্নিং রেটটা কেমনি ঠিক করবো, আমি এই জিনিসটা ব্যবহার করে ঠিক করব। আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে সবগুলো গ্রেডিয়েন্ট জমা করতে থাকবো, তারপরে একটা কনস্ট্যান্ট নাম্বারকে সেই জিনিসের স্কোয়ার রুট দিয়ে ভাগ দিব, এটি সেই জিনিসের স্কোয়ার রুট দিয়ে ভাগ দিব, ভাগ দেওয়ার পরে লার্নিং রেট পাবো, ওই লার্নিং রেট ব্যবহার করে তারপর আপডেট করবো। এটা হলো আমার আপডেট রুল। দিস ইজ দ্য ভ্যারিয়েবল আপডেট রুল। আচ্ছা, ওকে, এটাই অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট। এখন অ্যাডাপটিভ গ্রেডিয়েন্টেও কিছু সমস্যা আছে। আচ্ছা, সমস্যাটা হইলো, আচ্ছা এখানে সুবিধা কী? সুবিধা হইলো দেখেন গ্রেডিয়েন্টের যেই কম্পোনেন্টগুলো বড়, ওইখানে ওই করেসপন্ডিং এস কম্পোনেন্টগুলো অনেক বড় হবে, তো ওইখানে সে আলফাকে বড় হতে দিবে না, ওকে। আর কম্পারেটিভলি যে কম্পোনেন্টগুলো ছোটো ছোটো আসতেছে, অর্থাৎ যেখানে জি এর ভ্যালুগুলো ছোটো আসতেছে, সেখানে এস এর ভ্যালু রিলেটিভলি ছোটো থাকবে, অর্থাৎ সেখানে আলফাটা খুব তাড়াতাড়ি কমবে না, রিলেটিভলি বড়ই থাকবে। তো বড় থাকলে ওই তো আমরা যেই ট্রেড অফটা চাইতেছিলাম ওই ট্রেড অফ অনুযায়ী আপডেট হবে। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হইল এই এসকে ভ্যারিয়েবলটা মনোটোনিক্যালি ইনক্রিজিং মানে এই এসকে এর ভ্যালু কোনো দিন কমবে না, খালি বাড়তেই থাকবে। কারণ কি? আপনি স্কোয়ার করে যোগ করতেছেন সব কিছু। ধরেন আপনার ফার্স্ট ইটারেশনে G1 গ্রেডিয়েন্টের ফার্স্ট কম্পোনেন্ট আসছে 1, তারপরে আসছে 2, তারপরে আসছে 2.5, তারপরে আসছে 0.5, তারপরে আসছে আবার 1.5। আচ্ছা, এগুলো কি লিখতেছি? এটা হলো গ্রেডিয়েন্টের ফার্স্ট কম্পোনেন্টগুলো লিখতেছি, আর এটা হলো ইটারেশন নাম্বার। 0th ইটারেশনে ফার্স্ট কম্পোনেন্ট আসছে 1, এরকম, ঠিক আছে। তো দেখেন আপনি যদি স্কোয়ার করে যোগ করতেই থাকেন তাহলে এটা তো বাড়তেই থাকবে। তো মানে ইনফ্যাক্ট গ্রেডিয়েন্ট যদি অনেক বড় বড় আসে কোনো একটা কম্পোনেন্টে, তাইলে তো এইটা বাইরে ধরেন বিশাল হয়ে যাবে, আর এটা যদি বিশাল হয়ে যায় তাইলে আলফাকে তো একদম ছোট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার
এখানে একটা জিনিস ঘটতে পারে, সেটা হলো আর্লি স্টপিং ঘটতে পারে। আর্লি স্টপিং মানে হলো আপনার মিনিমাতে পৌঁছানোর আগেই এই আলফাগুলো এত বেশি ছোট হয়ে গেছে যে ইটারেশন থেমে গেছে, আর আগাইতে পারেনি। ওকে, অর্থাৎ মানে আমরা আর কি বেশি অ্যাগ্রেসিভলি এটা লার্নিং রেটগুলো কমায় ফেলে, এরকম এফেক্ট তৈরি হইতে পারে। আচ্ছা, তো এই এফেক্টটা দূর করার জন্য এইটা একটা মডিফিকেশন আছে। এই মডিফিকেশনটা হইল RMS prop। আচ্ছা, RMS প্রপে মডিফিকেশন বেসিক্যালি এই ইকুয়েশনটাতে। আচ্ছা, অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট এইটা তো একটা জিনিস ঘটতে পারে, আর্লি স্টপিং ঘটতে পারে। আর আরেকটা সমস্যাও আছে অ্যাডাপটিভ গ্রেডিয়েন্টে। দেখেন এখানে তো বেসিক্যালি আপনি যত ইটারেশন চালাবেন প্রত্যেক ইটারেশনে গ্রেডিয়েন্টে একটার পর একটা জমা হতে থাকবে। ধরেন আপনি 10,000 ইটারেশন চালাইতেছেন, তার মানে আপনার এই এস ভ্যারিয়েবলটার মধ্যে ওই যে ফার্স্ট ইটারেশনে যে গ্রেডিয়েন্টটা ছিল ওইটাও ওই এস এর মধ্যে জমা হয়ে আছে। ওকে, কিন্তু আমি যদি 10,000তম ইটারেশনে থাকি, তাহলে 10,000তম ইটারেশনে কোন ডাইরেকশনে যাব বা কতটুক যাব, এইটা আমার 1 নম্বর ইটারেশনে কোথায় ছিলাম সেটার উপর তো ডিপেন্ডেন্স খুব বেশি থাকার কথা না। আমার হয়তো 9,999তম ইটারেশনে কোথায় ছিলাম বা 9,998তম ইটারেশনে কোথায় ছিলাম সেইটার উপর ডিপেন্ডেন্স থাকার কথা। অর্থাৎ আমি কারেন্টলি আমার লার্নিং রেট বা ধরেন লার্নিং রেটের আইতম কম্পোনেন্ট কত সেট করব, এটা হয়তো আমার রিসেন্ট ইটারেশনগুলোর উপর বেশি ওয়েট থাকা উচিত কম্পেয়ার টু আমার কত 10,000 বা 1 লাখ ইটারেশন আগে কী ভ্যালু দেখছিলাম সেটার উপর ডিপেন্ডেন্স কম থাকা উচিত। ঠিক আছে, কিন্তু এই আপডেট রুলটা, এই এসের যে আপডেট রুলটা, এইটা বেসিক্যালি সব কিছুকে একই রকম ওয়েট রাখে। আপনি ওই 1 নম্বর ইটারেশনে যা দেখছেন, 50 নম্বর ইটারেশনে যা দেখছেন, 100 নাম্বার, 1000 নাম্বার, 10,000 নাম্বার, সব ইটারেশনে গ্রেডিয়েন্টকে একই রকমভাবে ওয়েট করে একসাথে যোগ করে এটা জমা করে রাখে। তো এই এফেক্টটাও আমরা চাই না। ঠিক আছে, তো আরএমএস প্রপে যেটা করছে সেটা হইল এই আপডেট রুলটাকে এইভাবে চেঞ্জ করছে, SKI+1 সমান SKI GKI স্কয়ার। আচ্ছা, এখানে কি করছে? এখানে যেটা করছে নগদে যোগ না করে ওয়েট করে যোগ করছে, যেখানে গামা ইজ এ নাম্বার বিটুইন 0 and 1। ওকে, তো আচ্ছা আমরা চিন্তা করে দেখি যে কি হইতেছে। ধরলাম গামার ভ্যালু 0.9। ওকে, আচ্ছা ধরলাম আপনার জিকে এর কম্পোনেন্টগুলো এরকম আসতেছে। 1 ফার্স্ট ইটারেশন আসছে 1, সেকেন্ড ইটারেশন আসছে 2.5, থার্ড ইটারেশন আসছে 1.5, তারপর আসছে 1.5, তারপর আসছে 1, তারপর আসছে 2, তারপর আসছে 3, তারপর আসছে 4 ডট এরকম। আচ্ছা, আমরা দেখি এসটা দেখতে কীরকম হয়। আচ্ছা, S0 কি হবে? ফার্স্ট ইটারেশনে এটার মধ্যে কি যোগ করব? কারণ ফার্স্ট ইটারেশনে তো মানে এসকে প্রিভিয়াস কোনো ভ্যালু নাই, তো এটা 0 সাথে যোগ করবো হলো 0.1 টাইমস 1, অথবা জাস্ট 1ও লিখতে পারি। এসকে 0 ক্যালকুলেট করতেছি আগে। এসকে 0 হইল G0 স্কোয়ারের মধ্যে 1 মাইনাস গামা। আচ্ছা, ফার্স্টটা কিছু একটা দিছি। আচ্ছা, সেকেন্ড ইটারেশনে আমার এসকে 0 কি হবে? অলরেডি যেটা জমা করা আছে সেটাকে কত দিয়ে গুণ দিব? 0.9 দিয়ে গুণ দিব। 1 গুণ 1, এটার সাথে কি যোগ করব? কারেন্ট ইটারেশনে যেটা পাইছি। আচ্ছা, এখানে আমার স্কোয়ার দেওয়া উচিত। কারেন্ট ইটারেশনে যেটা পাইছি সেটা যোগ করব উইথ ওয়েট 0.1। হ্যাঁ, এটা আপাতত র্যান্ডমলি বসাইছি।
জিকেটা কি জানেন? জিকেটা হলো গ্রেডিয়েন্টের কে তম কম্পোনেন্ট, অর্থাৎ ডেল এফ যে ভেক্টরটা এটার কে তম কম্পোনেন্ট, অর্থাৎ বেসিক্যালি ডেল এফ বাই ডেল এক্সকে। ওকে, তো আমার গ্রেডিয়েন্টের কে তম কম্পোনেন্টে এই ডাটাগুলো আসছে, আমি এখন বাই করতে চাইতেছি যে আমার এসটা দেখতে কেমন হবে। তো এস দেখতে ধরেন এস ফার্স্টে দেখতে হবে এইরকম, সেকেন্ড ইটারেশনে দেখতে হবে এইরকম, থার্ড ইটারেশনে দেখতে কীরকম হবে, থার্ড ইটারেশনে দেখতে হবে এই জিনিসটাকে আবার 0.9 দিয়ে গুণ দিব, মানে 0.9 গুণ এই জিনিসটা। ও ভাই, আচ্ছা আমি ফর দ্য সেক অফ দ্য সিম্পলিসিটি অফ ক্যালকুলেশন, আমার এখানে এক্সপ্রেশন লিখতে খুবই প্যারা লাগতেছে, আমি এসকে 0কে 1 স্কোয়ার সেট করলাম, প্রথম ইটারেশনে ওয়েটিং না করলাম। ওকে, তাইলে এখানে 0.1টা বাদ যাবে, 0.1টা যদি বাদ দেই পরের ইটারেশনে কি আসবে, 0.9 গুণ 1 স্কোয়ার প্লাস 0.1 গুণ 2.5 স্কোয়ার প্লাস 0.1 গুণ 0.5 স্কোয়ার। কি করতেছি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইটারেশন, এটা হলো ফার্স্ট ইটারেশনের এসকে, এটা সেকেন্ড ইটারেশনের এসকে, এইটা থার্ড ইটারেশনের এসকে, তারপরে ফোর্থ ইটারেশন এক্সকে আসবে। এখন এখানে একটু খেয়াল করেন, দেখেন এই ইটারেশনে 1 স্কোয়ারের ওয়েট কত, 0.9, আর 2.5 স্কোয়ারের ওয়েট কত, 0.1। আচ্ছা, ওই ফর্মুলাটা ইউজ করছি। ওকে, আমি এসকে 0কে মানে ফার্স্ট 0তম ইটারেশনে আমি জিকে যেটা পাইছি সেটার স্কোয়ারই স্টোর করে ফেলছি, সেকেন্ড ইটারেশনে থেকে এই ওয়েটিং ব্যবহার করে তারপর এসকে বানাচ্ছি। এই ওয়েটিংটা কি করে, এই ওয়েটিংটা যেটা করে সেটা হলো কারেন্টলি এসকের যেই ভ্যালু সেই ভ্যালুটাকে প্রথমে 0.9 দিয়ে গুণ দেয়, মানে সেটাকে একটু ছোটো করে তারপর একটা নতুন ভ্যালু এনে যোগ করে, নতুন ভ্যালুটাকে ওয়েট দেয়, নতুন ভ্যালুটাকে 1 মাইনাস গামা পরিমাণ ওয়েট দেয়। ওকে, আচ্ছা, তো দেখেন আপনার ফার্স্ট ইটারেশনে 1 স্কোয়ারের ওয়েট হইল 1, সেকেন্ড ইটারেশনে 1 স্কোয়ারের ওয়েট হইল 0.9, থার্ড ইটারেশনে 1 স্কোয়ারের ওয়েট হইল 0.9 স্কোয়ার, ফোর্থ ইটারেশনে বুঝতে পারতেছেন 1 স্কোয়ারের ওয়েট কত হবে, 0.9 কিউব। মানে আপনার এই যে ফার্স্ট ইটারেশনের যে গ্রেডিয়েন্টটা যেটা এসকের মধ্যে জমা করছিলেন, এটা যত ইটারেশন চলতে থাকবে তত 0.9 দিয়ে গুণ হইতে থাকবে, মানে এই কম্পোনেন্টটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতে থাকবে। তো আপনি যদি 10,000 ইটারেশন চালান বেসিক্যালি এই কম্পোনেন্টটা হারা যাবে। তো কোন কম্পোনেন্টে ওয়েট বেশি থাকবে, যেমন দেখেন এই ইটারেশনের 2.5 স্কোয়ারের ওয়েট কত, 0.1, এই ইটারেশনের 0.5 স্কোয়ারের ওয়েট কত, 0.1, আর এইটার ওয়েটটা আসবে 0.1 ইন্টু 0.9। মানে আপনি বর্তমানে মানে কারেন্ট ইটারেশনে যেই ভ্যালুটা যোগ করলেন ওই ভ্যালুটার ওয়েট সবচেয়ে বেশি থাকবে, আর আগেরগুলোর ওয়েট আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, তো এইটাই। আপনারা কি মুভিং অ্যাভারেজ কী জিনিস জানেন? মুভিং অ্যাভারেজ, আচ্ছা, মুভিং অ্যাভারেজ হইল মানে ধরেন আপনার কাছে ডাটা আসতেছে একটার পর একটা, ইউ হ্যাভ এ স্ট্রিম অফ ডাটা, এবং আপনি এই স্ট্রিমের মধ্যে থেকে ধরেন দিজ আর মাই ডাটা পয়েন্টস, আপনি প্রথম 3টার অ্যাভারেজ নিলেন প্রথম ইটারেশনে, তারপরের ইটারেশনে তারপরের 3টার অ্যাভারেজ নিলেন, তারপরের ইটারেশনে তারপরের 3টার অ্যাভারেজ নিলেন। ওকে, এখানে বেসিক্যালি কাইন্ড অফ এই মুভিং অ্যাভারেজের মতো একটা জিনিস হইতেছে, মানে আপনি ধরেন ফার্স্ট ইটারেশনে খালি এইটা আছে, সেকেন্ড ইটারেশনে এইটার আরএমএস ভ্যালু আছে, থার্ড ইটারেশনে 3টার আরএমএস ভ্যালু আছে, ফোর্থ ইটারেশনে 4টার আরএমএস ভ্যালু আছে। ঠিক আছে, আপনি যত ইটারেশন চলতেছে তত একটার পর একটা আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতেছেন। ওকে, এইটাই। আর বাকি আপডেট টুলগুলো যেরকম ছিল সেরকমই, আপনার আলফা কে i+1 সমান c ডিভাইডেড বাই √(sk) i, আর xk i+1 equals to xk I minus ki +1 gki. Oh yes.
গ্রেডিয়েন্ট ডিসেন্টে আপনি এই টেকনিকগুলো যে কোনো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমের মধ্যে সাবস্টিটিউট করতে পারেন। মানে এইগুলো সব হইলো বেসিক্যালি লার্নিং রেট শিডিউল, ঠিক আছে? আপনি আপনার অ্যালগরিদমটা যখন চালাবেন তখন লার্নিং রেটটা কীভাবে টিউন করবেন, আপনি একটা কাজ করতে পারেন, লার্নিং রেট টিউন ডিসাইড করতে পারেন যে স্যার লার্নিং রেট টিউন করবো না, একটা কনস্ট্যান্ট লার্নিং রেট ধরবো, ইটারেশনের শুরুতে ওইখানে বসে থাকবো, যা হওয়ার হবে। সেটা একটা হতে পারে কনস্ট্যান্ট লার্নিং রেট। আরেকটা হতে পারে এক্সপোনেনশিয়ালি ডিকে, যেটা কিছুক্ষণ আগে দেখালাম, যে প্রত্যেক ইটারেশনে আপনি একটু একটু করে কমাতে থাকলেন। ওকে, আর এই অ্যাপ্রোচগুলো হইলো আপনার আচ্ছা, এর আগের যে অ্যাপ্রোচগুলো বললাম কনস্ট্যান্ট লার্নিং রেট বা এক্সপোনেনশিয়াল ডিকে লার্নিং রেট, সেটা হইলো প্রত্যেকটা কম্পোনেন্টের লার্নিং রেট সেম। ওকে, আচ্ছা, এই অ্যাপ্রোচগুলো যেটা করে লার্নিং রেট অ্যাডাপটিভলি টিউন করে। অ্যাডাপটিভিটিটা আসে কই থেকে? আসে হইলো আপনার কোন কম্পোনেন্টটা বড় আর কোন কম্পোনেন্টটা ছোট সেটা থেকে। যেই কম্পোনেন্টের গ্রেডিয়েন্ট বড় সেই কম্পোনেন্টের লার্নিং রেট বেশি সেট করে, আর যে কম্পোনেন্টের গ্রেডিয়েন্ট ছোট সেই কম্পোনেন্টের লার্নিং রেট কম সেট করে। তো এই সেট করার মেকানিজম হইলো এই অক্সিলারি ভ্যারিয়েবলগুলো ব্যবহার করে করা হয়। যেমন অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট, অ্যাডা গ্রেডে আপনার একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনার গ্রেডিয়েন্টের স্কোয়ার জমা করতে থাকবেন একটার পর একটা, জমা করার পর তারপর ওই স্কোয়ারের ইনভার্সটা ব্যবহার করে লার্নিং রেট সেট করবেন। আচ্ছা, আর আরএমএস প্রপে যেটা করে যে আরএমএস প্রপে স্কোয়ার যোগ করে, কিন্তু স্কোয়ারটা ডাইরেক্টলি যোগ করে না, ওয়েট করে যোগ করে। ওয়েট করে যোগ করার ফলে যেটা হয় আপনার ইটারেশন যত বাড়তে থাকে আপনার আগের ইটারেশনের ওয়েট কমতে থাকে, কারেন্ট ইটারেশনের ওয়েট বাড়তে থাকে। তো ওই যে প্রবলেমটা বললাম যে আমি এখনকার ইটারেশনে তো 1000 ইটারেশন আগের ইনফরমেশন ব্যবহার করতে চাই না, আমি হয়তো আগের 10টা ইটারেশনের ইনফরমেশন ব্যবহার করতে চাই, বা আগের 20টা ইটারেশন ইনফরমেশন ব্যবহার করতে চাই। তো সেই টিউনিংটা ধরেন এইটার মধ্যে হয়। ওকে, আপনার যত ইটারেশন চলতে থাকে আগের গ্রেডিয়েন্টগুলোর ওয়েট কমতে থাকে, কমতে 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 ধরেন এক্সপোনেনশিয়ালি ডিকে হয়ে অলমোস্ট জিরো হয়ে যায়, আর কারেন্ট ইটারেশনগুলোর ওয়েট বেশি থাকে। ঠিক আছে, এইটাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্ন কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যদিও আরএমএস প্রপ এখন আর ইউজ হয় না, এইগুলারও যেই আরও মডিফিকেশন আছে। ঠিক আছে, এটার আরও 3-4 দফা মডিফিকেশন করে একটা ভার্সন পাওয়া যায়, যে অ্যালগরিদমের নাম হলো অ্যাডাম। এখন অ্যাডাম হলো কারেন্টলি সবচেয়ে পপুলার অপটিমাইজার। ওকে, ম্যাক্সিমাম নিউরাল নেটওয়ার্ক ট্রেনিংয়ে আপনারা দেখবেন যে অ্যাডাম ব্যবহার করে। অ্যাডামে বেসিক্যালি আরএমএস প্রপের আইডিয়াটা ইউজ করে, এই আইডিয়াটা ইউজ করে, আর আরও একটা আইডিয়া আছে যে আইডিয়াটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, সেই আইডিয়াটা ব্যবহার করে। আচ্ছা, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, এটা নিজেরা চেষ্টা করবেন। সেইটা হলো এই আপডেট রুল অনুযায়ী যদি SK0 = 0 হয়, তাইলে SKI এর একটা এক্সপ্রেশন বাই করতে হবে, এক্সপ্রেশনটা লিখবেন। যেমন এক্সপোনেনশিয়াল ডিকে লার্নিং রেট শিডিউলের আপনার ইয়াটা কী ছিল, আপডেট মানে লার্নিং রেটের আপডেট রুলটা ছিল এরকম, আলফা 0.9 গুণ আলফা আই, এটা ছিল আপডেট রুল। এখান থেকে আলফা এর একটা এক্সপ্রেশন বাইর হয়েছিল, এক্সপ্রেশনটা ছিল এরকম 0.9 টু দি পাওয়ার আই আলফা 0। সিমিলারলি এটা কেমনে পাইছিলেন? ওই যে ব্যাক সাবস্টিটিউশন করছিলেন আর কি, এটা সমান আলফা আইকে আবার আলফা i-1 দিয়ে রিপ্লেস করছেন, আলফা i-1কে আলফা i-2 দিয়ে রিপ্লেস করছেন। সিমিলারলি এইটার একটা ফর্মুলা বাইর করবেন। আচ্ছা, এটা তো 0 হবে না, সরি, এটা তো আমার ওই যে সি হবে। ও না, সরি, এটা সি হবে না। SK0-তে আচ্ছা, SK0 আপনি এটা সেট করতে পারেন, GK0 স্কোয়ার। ওকে, যদি SK0 = GK0 স্কোয়ার হয় তাহলে SKI এর একটা ফর্মুলা বাইর করবেন। হ্যাঁ, গামা জেনারেল ধরে নেবেন, মানে সাম গামা কিছু একটা দেওয়া, মানে জেনারেল ফর্মুলা লিখবেন। হোমওয়ার্ক মানে এটা তো টেস্ট করবো না, মানে আপনার চেষ্টা করেন করতে পারেন নাকি। জানি না, দিবে না মনে হয়। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস একটু, থ্যাংক ইউ।